আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দ্য প্রেস অনুষ্ঠানে। আপনারা জানেন প্রতি মঙ্গলবার দ্য প্রেস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা বাংলাদেশ এবং যুক্তরাজ্য থেকে প্রকাশিত সংবাদপত্রের বিশেষ বিশেষ সংবাদগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে বেশ কিছু সংবাদ আমাদের হাতে এসেছে, তবে প্রথম পর্বে আমরা বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্রের উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা চাইলে আমাদের সাথে স্টুডিওতে সরাসরি যোগ দিতে পারেন, আপনাদের মতামতগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরে ফোন করে আপনি আপনাদের মতবাদগুলো আমাদেরকে জানাতে পারেন। প্রথমে আমরা চলে যাচ্ছি বাংলাদেশ থেকে প্রকাশিত যুগান্তরের সংবাদে। স্ক্রিনে আমরা সংবাদ শিরোনামটি দেখে নিয়ে তারপরে এই সংবাদ নিয়ে আমরা আলোচনায় যাব। হত্যাকাণ্ড নিয়ে তুললেন আসিফ নজরুল। চিকিৎসা নিতে গিয়ে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনাউরুল আজম আনার ভারতের পশ্চিমবঙ্গে হত্যাকাণ্ডের শিকার হন। গণমাধ্যমের খবর অনুযায়ী খুন হন ১৩ মে, তবে ঘটনার ৮ দিন পর ২১শে মে এমপি আজিম হত্যার বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় জড়িত অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে ভারত এবং বাংলাদেশের পুলিশ, তবে হত্যার ১৫ দিন পার হলেও এখনও এমপি আজিমের লাশের সন্ধান মিলেনি। এ নিয়ে পরিবার এবং বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ কর্মকর্তা হিসেবে এ ঘটনা মানতে পারছি না বলেছেন হারুন, তবে বিষয়টি নিয়ে আসিফ নজরুল একটি স্টেটমেন্ট প্রকাশ করেছেন। তিনি সেখানে বলেছেন, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আনার হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন বিবরণ সন্দেহজনক। সে যদি খুনি হয় তার শরীরের কোনো অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা অবিশ্বাস্য। ওই স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আরও বলেন, কালা জাহাঙ্গীরের উধাও হওয়া, রানা প্লাজা ধ্বংস, স্তূপ থেকে রেশমার উদ্ধার হওয়া, এরকম বহু কাহিনী মনে পড়ছে বলে উল্লেখ করেন তিনি। গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান ঝিনাইদহ ৪ আসনের এমপি আনাউরুল আজিম আনার। ১৬ মে দিল্লি যাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি। গত ২২শে মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন থেকে নিউ টাউনের টেকনোসিটি থানার পুলিশ আনোয়ারের রক্তাক্ত পোশাক উদ্ধার করে ভারতীয় পুলিশ। বিষয়টি এই মুহূর্তে বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী যারা রয়েছে এবং প্রবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একজন সংসদ সদস্য বাংলাদেশ থেকে ভারতে গেলেন চিকিৎসার জন্য, কিন্তু সেই বিষয়ে প্রথম যে প্রশ্নটি জাগে সেটা হচ্ছে ভারতের যেই নিরাপত্তা নিয়ে, সেটি কিন্তু প্রশ্নই উঠে যে একটি দেশের পার্শ্ববর্তী দেশের, যখন আমরা বলছি যে ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম একটি রাষ্ট্র, সেই বন্ধুপ্রতিম একটি রাষ্ট্রের সংসদ সদস্য, তিনবারের নির্বাচিত সংসদ সদস্য সীমানা পার হলেন, নিশ্চয়ই তার সমস্ত ডকুমেন্ট ভারতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে সমস্ত বাহিনী রয়েছে তাদের কাছে রয়েছে, এবং তিনি ভারতে গেলেন। যাওয়ার পর সেখানে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন, এবং হত্যাকাণ্ডের পরে তিনি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই বিষয়ে ভারতের কেউ তো অবগতই ছিলেন না, এমনকি বাংলাদেশের পুলিশ তো অনেক পরে সেটি জানতে পেরেছে। আমরা এখনও পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশের ডিবি সেই হত্যাকাণ্ডের রহস্য এবং হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করে বের করছে। তাহলে প্রথম প্রশ্ন জায়গাটা স্বাভাবিক, তাহলে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি বাংলাদেশের একজন সংসদ সদস্যের নিরাপত্তার জন্য দিতে পারলেন না কেন, বা এই সংশ্লিষ্ট সংস্থাগুলো কেন বাংলাদেশের একজন সংসদ সদস্যের নিরাপত্তা দিতে ব্যর্থ হলো? এখন এই প্রশ্নটা কি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো তরফ থেকে উঠেছে? যদিও একাধিক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ের একাধিক নেতা বলেছেন যে এটি নিয়ে ভারতকে দোষারোপ করা যাবে না। যদি ভারতকে দোষারোপ করা না যায় তাহলে এই জন্য দায়ী আসলে কে? এই জন্য কি আনোয়ারুল আজম আনার তিনি নিজেই দায়ী? আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, ঝিনাইদহ ৪ আসনের এই এমপি গত ৩বার আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়েছে এবং তিনবার তিনি নির্বাচিত হয়েছেন। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, সেটি ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন ব্যাপার, কিন্তু আওয়ামী লীগ থেকে তিনি নমিনেশন পেয়েছেন এবং এর আগে এই আনারের বিরুদ্ধে কিন্তু স্বর্ণ চোরাচালান সহ খুন এবং চাঁদাবাজি সহ একাধিক মামলা তার বিরুদ্ধে ছিল, এবং তিনি ইন্টারপোলের তালিকাধীন একজন আন্তর্জাতিক কুখ্যাত সন্ত্রাসীও ছিলেন। তিনি যখন আওয়ামী লীগে যোগ দিলেন, আওয়ামী লীগ থেকে নির্বাচিত হলেন,
তখন কিন্তু তার এই সমস্ত অভিযোগগুলি উড়ে চলে গেল, তিনি সংসদ সদস্য হিসেবে গেলেন। আমরা এই বিষয়ে আরও কথা বলার জন্য আমাদের সাথে অনলাইনে যোগ দিয়েছেন একজন বিশিষ্ট ডক্টর কামরুল হাসান। অনলাইনে যোগ দিয়েছেন ডক্টর কামরুল হাসান, তার সাথে আমরা এই বিষয়গুলি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ডক্টর কামরুল হাসান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার কি খবর? জি, কেমন আছেন ডক্টর কামরুল হাসান ভাই? Nice to see you again in the TV and yeah, alhamdulillah, it's fine. আছি মোটামুটি। আচ্ছা, প্রথম যে সংবাদটি নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি, নিশ্চয়ই আপনি অবগত রয়েছেন সেই সংবাদটি নিয়ে। বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের একজন 3 বারের নির্বাচিত সংসদ সদস্য, তিনি ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য এবং সেখানে তিনি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ঠিক আছে, দেখেছি, নিউজ দেখেছি। শিকার হওয়ার এতদিন পরেও প্রথম প্রশ্ন জাগে যে তাহলে একজন বাংলাদেশের নিঃসঙ্গে বাংলাদেশের সরকার তো দাবি করে বন্ধুপ্রতিম রাষ্ট্র হচ্ছে ভারত, সেই বন্ধুপ্রতিম রাষ্ট্রের একজন 3 বার নির্বাচিত সংসদ সদস্য চিকিৎসার জন্য ভারতে গেলেন, সেখানে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ কি তাহলে তার এই নিরাপত্তা দিতে ব্যর্থ হলো? এবং এতদিন পরে যেখানে বাংলাদেশের ডিবি সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারলো এবং তার যে ডেড বডির কোনো অস্তিত্বই সেখানে খুঁজে পাওয়া এখনও পর্যন্ত যায়নি, যদিও বিচ্ছিন্নভাবে নানাভাবে বলা হচ্ছে তার হাড্ডি মাংস আলাদা করে ফেলা হয়েছে, বিভিন্ন বর্ণনা আসছে। প্রথম প্রশ্নটা জাগে যে ভারত কি নিরাপত্তা দিতে ব্যর্থ হলো, কিংবা এই আনোয়ারুল আজম আনারের বিরুদ্ধে যেই সমস্ত পূর্বে অভিযোগ ছিল, তিনি স্বর্ণ চোরাচালান সহ একাধিক মামলার আসামি ছিলেন, হত্যাকাণ্ড চাঁদাবাজিরও আসামি ছিলেন, তিনি ইন্টারপোলের একজন তালিকাভুক্ত সন্ত্রাসীও ছিলেন। তারপরে যখন তিনি আওয়ামী লীগে যোগ দিলেন, তিনি আওয়ামী লীগ থেকে 3বার নমিনেশন পেলেন এবং নির্বাচিতও হলেন। এই সমস্ত বিষয়গুলো একটু বিস্তারিতভাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা, প্রথম পয়েন্ট আসেন আপনারা বা তোমরা যারা ইয়ে করতেছো, আনার যার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে মোটামুটি এখন যতটা বেরিয়ে আসছে, এটা খুব কাছেই, আমার বাড়ি মাগুরায় আর এটা হচ্ছে ঝিনাইদহ, খুব কাছেই এই আসনটা, ঝিনাইদহ কালীগঞ্জ, যেটা ঝিনাইদহ 4 আসনে আমার এমপি। আচ্ছা, তো বলা হচ্ছে যে 3বারের নির্বাচিত এমপি। এটা সবসময় মনে রাখতে হবে যে এই যে গত 3বারের যে ইলেকশন, এই ইলেকশনে নির্বাচিত এমপি, অনেক সময় 3বারের নির্বাচিত এমপি মনে হলে অনেক সময় মনে হয় যেন খুব জনপ্রিয় একজন এমপি। ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে আওয়ামী লীগের যে গত নির্বাচন, যে সমস্ত নির্বাচন যেভাবে হয়েছে, এটা বিস্তারিত জানার দরকার। আপনি জানেন এই 3বার নির্বাচিত এমপি। তার আগে সে জাতীয় পার্টি করেছে এবং বিএনপিও করেছে, এবং তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যেটা ক্লিয়ারলি বলা হলো যে স্বর্ণ চোরাচালান থেকে শুরু করে সন্ত্রাসী কার্যক্রম থেকে বহু মামলা, এবং ইন্টারপোলের লিস্টে একসময় ছিলেন। তারপরে এমপি হওয়ার পরে তারপরে বিভিন্ন সময় এই সমস্ত লিস্টে স্বাভাবিকভাবে আপনার দেশের যারা খবর রাখেন এসব কিছুই তার নাই। একসময় যখন সে এমপি হিসেবে শুরু হয় তখন নাকি তার নামে 9টা মামলা ছিল। আচ্ছা, এখন একটা প্রসঙ্গ আগে আমি বলি, এই সমস্ত আলোচনা যখন করা হয়, বিশেষ করে যশোর, গ্রেটার যশোর, যেটাতে ঝিনাইদহ পড়ে, মাগুরা পড়ে, নড়াইল পড়ে আর যশোর সদর, এই যে 4টা জেলাতে বহু হত্যাকাণ্ডের পিছনের ঘটনা দুনিয়ার মানুষ আসলেই জানে না, ভিন্নভাবে এটা জানে। এইসব এলাকাতে এক সময় যেটাকে আমরা বলি সর্বহারা পার্টি, পূর্ব বাংলা সর্বহারা পার্টি নাম দিয়ে ব্যাপকভাবে এই সমস্ত এলাকায় আমরা বলতাম রায়তে বাহিনী, আমরা কেউ বলতো খুনি বাহিনী, কেউ বলতো নানা রকম নাম ছিল। তারা এই সমস্ত এলাকাতে খুব সরব ছিল। এবং ইন্টারেস্টিংলি একটা পয়েন্ট আজকে টেলিভিশনে বলি, যারা শুনতেছে বা যারা পরবর্তী শুনবে, এই সমস্ত রাতে সন্ত্রাসী বাহিনীর নেতারা এক সময় বহু হত্যাকাণ্ড, বহু চোরাচালানের বহু কিছুর সাথে জড়িত থাকার পরেও যখন তারা রাজনৈতিক দল, প্রকাশ্য রাজনৈতিক দলে জয়েন করে নিজেদেরকে ক্লিন করতে গিয়েছে, এবং বিশেষ করে যে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এই জাতীয় পার্টি হোক, দলে জয়েন করতে গিয়ে ক্লিন করতে গিয়েছে নিজেকে, তখন ওই গ্রুপেরই পুরনো শত্রুতার জের ধরে তারা তাকে হত্যা করেছে। আমি উদাহরণ দিচ্ছি 2টা, তারপরে আমি পড়ছি। যেমন কাজী আরিফ, আমাদের অনেকেরই মনে আছে, জাসদের তখন একেবারে প্রথম সারির 3-4-5 জন নেতা, তার হত্যাকাণ্ড এভাবেই ঘটেছিল। এরপরে ওই অঞ্চলে
কালীগঞ্জ হচ্ছে একটা প্রমিনেন্ট অঞ্চল। এই অঞ্চলে এই সমস্ত হত্যাকাণ্ডের বেশিরভাগই হচ্ছে যেটা আমরা বললে বুঝি আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেট। আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেট থেকে এরা বেরিয়ে প্রকাশ্য রাজনীতিতে আসে, আর ওই আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেটেরই তার যে পুরনো বন্ধু, তাদের সঙ্গে পুরনো শত্রুতা, পুরনো লেনদেন, পুরনো ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল থাকে। এই ঘটনার পরিণতি হচ্ছে আনারের খুন। এলো প্রথম কথা আমার আমার অ্যানালাইসিস। অর্থাৎ জিনিসটা দাঁড়ালো যে আনার তার যে ব্যাকগ্রাউন্ডে আগে স্বর্ণ চোরাচালান হোক, তারপরে এই বিভিন্ন রকম অপকর্ম, সন্তান ইত্যাদি ইত্যাদি কর্মকর্ম যে সমস্ত বন্ধু বান্ধবকে নিয়ে জড়িত ছিল, সেই সমস্ত বন্ধু বান্ধবদের থেকে সে বেরিয়ে এসে ক্লিন রাজনীতিতে, প্রকাশ্য রাজনীতি যখন আসছে, তখন ওই পুরনো বন্ধু বান্ধবদেরই কেউ একজন তাকে এই হত্যার ষড়যন্ত্র করেছে, এটা আমি মনে করি, বা ওই গ্রুপ ষড়যন্ত্র করেছে। এটা আমার আমার প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা বলছে যে ভারতে কেন হত্যাকাণ্ডটা ঘটলো, ভারতের দায় দায়িত্বটা কি। কোশ্চেনটা হলো যে আমাদের দেশের মানুষ তো সীমান্ত পার হয়ে, বিশেষ করে ওই অঞ্চলের লোক, মানে যেখানে তার কালীগঞ্জ, যশোর, এটা তো জাস্ট মানে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাওয়ার মতো, ভারতে যাওয়া তার জন্য। তো সেইভাবে সে গিয়েছে এবং যাওয়ার পরে সে সেখানে ইয়ে হয়েছে। সে সেখানে নর্মালি প্রায় যায়, তার সেখানে বন্ধু বান্ধব আছে ওই পুরনো ইয়েতে সূত্র ধরে। অতএব সে সেখানে গিয়েছে, ভারত সরকার তো জানেও না। যদি ভারত সরকারকে জানিয়ে যেত যে একজন এমপি যাচ্ছে, সেখানে কিন্তু এই কোশ্চেন আসতো যে ভারত সরকার তার নিরাপত্তা দিল কি দিল না। কিন্তু এই অতএব ধরনের সেখানে একজন এমপি হোক আর নর্মাল লোক হোক, সে সেখানে গিয়েছে, গিয়ে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু এর প্রথম গণমাধ্যমে এরকম ইয়ে। একটা ফুটেজ এসেছে যে তিনি সশরীরে অর্থাৎ নিরাপত্তা চৌকি পার হয়ে যাচ্ছেন, সেখানে ইমিগ্রেশন, দুই দেশেরই ইমিগ্রেশন পার হয়ে তাকে যেতে হয়েছে। সো যেহেতু তিনি ইমিগ্রেশন পার হয়েছেন এবং তিনি একজন সংসদ সদস্য, এই বিষয়টা তো ভারতের নিরাপত্তা সংস্থাগুলি জানেই যে তিনি একজন বাংলাদেশের একজন সংসদ সদস্য ভারতের ইমিগ্রেশন পার হয়ে ভারতে ঢুকছেন। তো সেই হিসাবে তাকে বিশেষ না, আমার মনে হয় এই ধারণাটা ভুল। এই ধারণাটা ভুল, অনেকেরই ভুল। এবং কোন দেশের একজন এমপি হোক আর মন্ত্রী হোক, সে যখন ইমিগ্রেশন পার হয়ে যায়, তার কোনো নিরাপত্তার দায়িত্ব কারো থাকে না, যদি না সে ইনফর্ম করে যে ভারতীয় কর্তৃপক্ষকে আমি একজন এমপি বাংলাদেশের, আমি এখানে আসতেছি, আমার নিরাপত্তার কোশ্চেন আছে বা আমার কোনো ইয়ে আছে, তখনই একমাত্র নিরাপত্তার ব্যবস্থা করা। যেমন ব্রিটেনে যদি কোনো মন্ত্রী আছে, ফর এক্সাম্পল হিথ্রো পার হয়ে যদি আমাদের লন্ডনে কদিন ঘুরে চলে যায়, গভর্নমেন্ট কিন্তু এখানে মন্ত্রী হোক আর এমপি হোক আর এর জন্য যে বিমানবন্দর দেখবে যে ও একজন ইয়ে আসছিল, এমপি আসছিল, তার নাম এখানে এমপি হিসেবে আছে, এগুলো কিন্তু আলাদা কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয় না। শুধু সে জানে যে একজন এমপি ইয়ের থেকে মানে বাংলাদেশ থেকে ওয়েস্ট বেঙ্গলে বা ক্যালকাটাতে ঢুকছে, ফাইন। কিন্তু এর জন্য যদি আলাদা কোনো নিরাপত্তা তাকে নিতে হয়, তাহলে তাকে সেটা ব্যবস্থা করতে হবে। এটা হলো প্রথম কথা। এই জন্য ভারত সরকার এখানে যদি কোনো কিছু তার জন্য না করে থাকে বা ইয়ে করে থাকে, এটা আমার মনে হয় কোনো ইস্যু না। এখন কোশ্চেন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যে যারা তাকে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, তারা এই কাণ্ডটা ভারতে ঘটিয়েছে কেন, এটা হলো মৌলিক প্রশ্ন। যারা বাংলাদেশের মাটিতে না করে, ডক্টর কামরুজ্জামান আপনার কাছ থেকে ছোট করে একটু শুনে নিয়ে আমরা পরবর্তী সংবাদে যাব, আপনি শেষ করেন এই বিষয়ে। হ্যাঁ, এটা করেছে এই জন্য, ওই যে বললাম যে এই সিন্ডিকেটের যারা ইয়ে, এবং যতটুকু তথ্য বেরিয়ে আসছে আমার এই বর্ণনার সাথে যথেষ্ট মিল আছে, যে তারই এক বন্ধু, পুরনো বন্ধু, যে ওই সিন্ডিকেটেরই সাথে ছিল, ওইসব অপকর্মের সাথে ছিল, সেই পরিকল্পনা করেছে। এবং সেই পরিকল্পনাটা এজন্য ভারতে করেছে যে যেহেতু বাংলাদেশে সে একজন এমপি, তার নিরাপত্তার প্রশ্ন রয়েছে এবং সে খুব শক্তিশালী এমপি, যাকে বলে পাওয়ারফুল এমপি। অতএব তারে এই দেশের মধ্যে বা ঝিনাইদহ এলাকাতে, যশোর এলাকাতে বা বাংলাদেশের কোন অঞ্চলে খুন করে বা খুন করার যে সাহস, সেইটা না করে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে মনে করেছে যে এই হত্যাকাণ্ডটা যদি তারা ভারতে ঘটাতে পারে, তাহলে তারা এটা জানতেও পারবে না কেউ। এবং এমন ভাবেই পরিকল্পনা করা হয়েছে, ভারতের মাটি ইউজ করা হয়েছে ওই জন্য যে তাদের এই পরিকল্পনা কোনোভাবেই যেন ফাঁস না হয়, বা মারা যাওয়ার পরেও যেন এইটা কোনোভাবেই আর এইভাবে ডিবি বলি, সিআইডি বলি, এসবি বলি, এরা যাতে এগুলো আর বের না করতে পারে। এবং যদি পুরো ঘটনা দেখা হয়, যে ওয়েতে মারা হয়েছে, যেখানে মারা হয়েছে, পুরো কাহিনী যদি কনস্ট্রাক্ট করা হয়, তাহলে এই কথা প্রমাণ হবে যে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে
তাকে এই হত্যাকাণ্ড অনেক ঘটিয়েছে। ধন্যবাদ ডক্টর কামরুজ্জামান। দর্শক চাইলে কিন্তু আপনাদের মতামতও আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের মাধ্যমে অন্যান্য দর্শক যারা রয়েছে তাদের সাথেও এই মতামতগুলো আপনারা শেয়ার করতে পারেন। আর সেই জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি বা স্ক্রিনের নিচে দেখানো যে নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারটি আমিও একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 4203-874-6784। আবার বলে দিচ্ছি 4203-874-67, দুঃখিত, এটা হচ্ছে 0203-874-6784, 0203-874-6784। এই নাম্বারে ফোন করে আপনার মূল্যবান মতামতগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা পর্দায় দেখে নিতে চাই প্রথম আলোর যে সংবাদ শিরোনামটি রয়েছে সেটি দেখে এই বিষয়ে ডক্টর কামরুজ্জামানের সাথে আমরা এই সংবাদের বিষয়ে আরও বিশদ আলোচনা করার জন্য যাব। কামরুল হাসান, মাহফুজ কামরুল হাসান, দুঃখিত, সরি, ডক্টর কামরুল হাসানের জি 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 ডক্টর কামরুল হাসানের কাছে আমরা এই বিষয়ে আরও সংবাদটি নিয়ে আলোচনা করার জন্য যাব। প্রথম আলোর সংবাদ শিরোনামটি পর্দায় দেখে নিতে চাই। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ কার্যকর করা শুরু হয়েছে। প্রথমে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে দুর্নীতি দমন কমিশন দুদক পাবলিক প্রসিকিউটর পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেছেন, বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি যাতে হস্তান্তর না হয় সেজন্য সংশ্লিষ্ট জেলার সাব রেজিস্ট্রার বরাবর আদালত জব্দের আদেশ পাঠানো হয়েছে। ব্যাংক হিসাবের অর্থ যাতে হস্তান্তর বা রূপান্তর না হয় সেজন্য আদালতের আদেশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট ব্যাংককেও। ডক্টর কামরুল হাসান, আপনার কাছ থেকে আরও বিশদভাবে এই সংবাদটি নিয়ে জানতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে ডক্টর সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদ, তিনি একসময় র্যাবেরও প্রধান ছিলেন, পরবর্তীতে তাকে পুলিশেরও প্রধান করা হয়েছে এবং সেই হিসেবে ধরে নেওয়া যায় এবং তার বক্তব্য এবং কর্মকাণ্ড যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখব যে সরকারের একজন পক্ষের শক্তি হিসেবেই তিনি বরাবর নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন এবং এখন ইদানিং কিছু সময় বিভিন্ন গণমাধ্যমে তার যে মানে অগাধ সহায় সম্পদের যে বিবরণ উঠে এসেছে তার রীতিমতো দেখে হকচকিয়ে ওঠার মতো। অর্থাৎ শত শত প্রকারান্তরে হাজার হাজার কোটি টাকার মালিক এবং সম্পদের মালিক তিনি হয়েছেন। এমনও একটি ঘটনা এসেছে যে গণমাধ্যমে তার মেয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং সেখানে ক্লাসের মাঝখানে যে ছুটি, অল্প সময়ের জন্য ছুটি হয়, সেখানে তিনি বিশ্রাম নেওয়ার জন্য একটি ফ্ল্যাট পর্যন্ত তাকে কিনে দিয়েছেন। অর্থাৎ কী পরিমাণ একজন মানুষের টাকা থাকলে তার মেয়ে ক্লাস চলাকালীন সময় সাময়িকভাবে একটু বিশ্রাম নেবে সেজন্য কোটি টাকার ফ্ল্যাট কিনে দিতে পারেন বা কেনা হয়ে থাকে, তাহলে কী পরিমাণ প্রাচুর্য বা সম্পদের মালিক তিনি হয়েছেন। এই যে এই এত বিপুল সংখ্যক সম্পদের মালিক তিনি কি করে হলেন? একজন আইজিপির তো এত টাকা হওয়ার কথা নয়। বাংলাদেশের যে বর্তমান সমস্যা আমরা যারা আলোচনা করি বিভিন্ন প্রোগ্রামে, মনে রাখতে হবে মাহফুজ, এই যে ঘটনাটা, এই ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত আলোচনা, এটি হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের এই গত 3 টার্মের সরকারের প্রধানতম সমস্যা, যেটা হওয়া উচিত ছিল, যেটা তার সরকার ইগনোর করে। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা গ্লোবালি দুনিয়ার সাথে আমি মিলিয়ে যদি এই পয়েন্টটাকে আলোচনা করি, সেটা হলো এটা কিন্তু এখন যে বের হয়ে আসছে সব শুধুমাত্র তা নয়, কিন্তু মনে রাখতে হবে প্রথমে, অর্থাৎ এইসব লোকজন, এইসব বেনজিরেরা যখন ক্ষমতায় থাকে, ক্ষমতায় থেকে যখন এই কাজগুলো করে, তখন রিপোর্ট যদি হয়েও থাকে কোনো জায়গাতে বা কিছু, তার জীবন নিয়ে টানাটি এক। 2 নম্বর, সরকার এই সমস্ত ইডিয়ট গুলোকে, এই সমস্ত দুর্নীতিবাজ গুলোকে একেবারে পৃষ্ঠপোষক সরকার হয়ে যায়। সেটা আমাদের সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ হোক, বেনজির হোক, আরো যারা এরকম বেরিয়ে আসে, এই জিনিসটা লক্ষ্য করবা যে কারোর ক্ষমতায় থাকা অবস্থায় এইসব জিনিস যত ভাষাই কালবেলা আলো, প্রথম আলো লেখুক না কেন বা জিখার সাহসী থেকে থেকে কিচ্ছু হবে না। কারণ এই যে কাজগুলো সে করেছে সরকারি পৃষ্ঠপোষকে তার করেছে। যখন যে কথাটা তুমি একটু আগে বললে যে সরকারের এত বড় পোস্টে, র্যাবের প্রধান, পুলিশের প্রধান, এই সমস্ত পোস্টে থেকে
মানুষ তখন জানলো, যখন সে ইয়ে হলো তখন জানলো যে বিশাল অঙ্ক, এবং তার বাড়ি গোপালগঞ্জে, প্রাইম মিনিস্টারের সাথে পুরো সরকারের সাথে তার সম্পর্ক, এগুলো সমস্ত কিছুর পরে, এরপরে যখন সে ক্ষমতায় নাই, এখন সামহাউ অনেকে প্রশ্ন করে যে হ্যাঁ, এইখানে তো সরকার একটু ভালো কাজ করছে। কি করছে? যে এইখানে তাকে প্রোটেকশন সোফার দেয় নাই, যেটা হয়তো সেটাও দিতে পারতো। আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত এটা আমি বলছি, যে সামহাউ সামহার দেয়ার ইজ সাম ব্রেকিং রিলেশনশিপ এর প্রশ্ন আছে। সেটাই যে আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, তাহলে সরকারের সাথে কি তার একটা বা সরকারের যে নেতৃত্ব পর্যায়ে কি তার একটা দূরত্ব তৈরি হয়েছে কিনা, কিংবা সরকার আমার তাকে আমার তাই আমার তাই ব্যবহার আমার করার তাই পরে মনে হয়, ছুরি ফেলে দিয়েছে কিনা? আমার তাই মনে হয় ধরে ফেলে নাই হয়তোবা, কিন্তু এইটা মনে হয়েছে সে তো এখন আর দায়িত্বে নাই, সে তো এখন রিটায়ার, তাই হুম। না? তো এই যে রিটায়ার হওয়ার পরে তার পুরনো কীর্তিকে সরকার সাপোর্ট দেয়, প্রোটেক্ট করে, যখন সরকারের সাথে তার স্টিল ভালো সম্পর্ক থাকে। কারণ তখন তো তার পাওয়ার নাই। আর একটা ইলেকশন হলে তো বেনজিরের 14 গোষ্ঠী সেই ইলেকশন কন্ট্রোল করতে পারবে না। সে তো আইজিও থাকবে না। সে কিন্তু সরকারের সাথে ভালো সম্পর্ক রাখে, যাতে সরকার তার এই সম্পদের প্রোটেকশন দেয়। আমার এটা ব্যক্তিগত ধারণা। তার বাড়ি কিন্তু গোপালগঞ্জে, একই হুম। জায়গাতে, একই ইয়েতেই। তো ওই কারণে যে এইখানে সরকারের সাথে বোধহয় তার সামহাউ যে নাই, ওই গুড রিলেশনটা নাই। যার কারণে দুদক বলি আর যাই বলি, বাংলাদেশে তো সবাই জানা আছে। এই ফাইল প্রাইম মিনিস্টারের অ্যাপ্রুভাল ছাড়া বেনজিরের মতো লোকের যা যেটুকুন হয়েছে, এর কিছুই হতো না, কোনোদিন হবে না। অতএব প্রাইম মিনিস্টারের কাছে যখন ফাইল গিয়েছে, তখন প্রাইম মিনিস্টার ডেফিনেটলি অ্যাপ্রুভ করেছে যে না, তাকে ধরো বা তারে ইয়ে করো। এই এই এখানে সরকারের পৃষ্ঠপোষকতা, যে পৃষ্ঠপোষকতায় সেই সম্পদ তৈরি করেছে, সেই পৃষ্ঠপোষকতা ক্ষমতায় না থেকেও তার এইটাকে আর প্রোটেক্ট করার জন্য তাকে আর গ্যারান্টি দিচ্ছে না, যেটা আজিজের ক্ষেত্রেও হয়েছে। আমি জাস্ট অনেক একটু অনেক সিমিলারিটি বললাম। ধন্যবাদ ডক্টর কামরুল হাসান। আমাদের হাতে সময় সংক্ষিপ্ত রয়েছে, এই বিষয়ে আমরা বিরতির পর আরও বিস্তারিতভাবে আপনার সাথে আলোচনা করব। দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরছি আরও অন্যান্য সংবাদ নিয়ে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দ্য প্রেস অনুষ্ঠানে। আপনারা জানেন, বিরতির আগে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসেবে অবরুদ্ধ করার আদেশ যে কার্যকর হয়েছে সেটি নিয়ে। এ বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সাথে অনলাইনে যোগ দিয়েছেন ইতিমধ্যেই ডক্টর কামরুল হাসান। তার সাথে ডক্টর কামরুল হাসান, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে বিরতির ঠিক আগে আপনি বলছিলেন যে জি, যে এই যে তার সম্পদের ব্যবহার, অর্থাৎ সরকারের এক ধরনের আশ্রয় প্রশ্রয়েই তারা এই ধরনের অনৈতিক সুযোগ সুবিধা আদায় করতে পেরেছেন, সেটি নিয়ে আপনারা আলোচনা করেছিলেন। আরেকটা প্রশ্ন কিন্তু সম্পূর্ণভাবে জাগেই, যে তাহলে যেটি নিয়ে আপনি বলছিলেন যে সরকারের সাথে হয়তো তার কোনো একটা দূরত্ব তৈরি হয়েছে, কিংবা সরকার কি তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে কিনা, এই দুইটা প্রশ্ন নিয়ে আপনারা আলোচনা করছিলেন। তৃতীয় একটা প্রশ্ন কিন্তু জনমনে জাগে, তাহলে কি তাকে আসলে এই ধরনের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি যে আরও বিপুল সম্পদের অধিকারী রয়েছেন, ছোট কিছু সম্পদ বাজেয়াপ্ত করে বড় সম্পদের জন্য তাকে নিরাপদ করে দেয়া, যাতে পরবর্তীতে অন্য কেউ আসলে তাকে আর এই জন্য দায়ী করতে না পারে, এরকম কি কোনো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে পার পাইয়ে দেওয়ার হতে চেষ্টা পারে, করা হতে হচ্ছে পারে, কিনা? হতে পারে। কারণ হয়েছে কি, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া, সরকারের অ্যাপ্রুভাল ছাড়া এইরকম দায়িত্বে থেকে এরকম বিপুল অর্থবিত্তের মালিক হওয়া, তা একটা পরিবার, এটা অসম্ভব ব্যাপার। অতএব যখন সেগুলো বানায়, এই যে সরকারের যে গোয়েন্দা বাহিনী থাকে, এবং প্রতিটা হেড যারা, সেটা পুলিশের হেড হোক, বিডিআর এর হেড হোক, আর্মির হেড হোক, এদের এই সমস্ত জিনিসের কর্মকাণ্ডের হিসাব রাখার জন্য কিন্তু, বা এই সমস্ত পর্যবেক্ষণ করার জন্য কিন্তু কমিটি থাকে, না, বা আমরা বিভিন্ন বিভিন্ন রকম সময় বাহিনী। দেখেছি তিনি একজন র্যাবের প্রধান হয়ে এবং পুলিশের প্রধান হয়ে যেভাবে বক্তব্য বিবৃতি দিয়েছেন, মনে হয়েছিল যেন তিনি একজন আওয়ামী লীগের নেতা বা কর্মী। অ্যাবসোলুটলি, ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট। এই যে সরকারের মধ্যে এই পৃষ্ঠপোষকতা, সরকারের এরকম করে এই ধরনের সম্পদের মালিক তারা হয়। এখন এইটা তো আমরা তো নিউজ পেপারে দেখে মনে করতেছি ও বাপ রে বাপ! কত সম্পদের মালিক। কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট ইউ মেনশন, যে এর চেয়েও হয়তো বিরাট অঙ্কের সম্পদ তার দেশের বাইরেই রয়েছে। এর চেয়ে হয়তো বিশাল অঙ্কের সম্পদ তার অন্য জায়গায় রয়েছে, যেগুলো হয়তো এখন এই সমস্ত নিউজ পেপার আর এই সমস্ত জানেই না। অতএব এটাও অনেক সময় আমাদের দেশের মানুষের, আমাদের দেশের সরকারের
এরকম কোনো ইয়েও হতে পারে যে দুদকের মাধ্যমে এই সমস্ত করে দেখা গেল যে এই কয়েকশো কোটি টাকার তার সম্পদ বাজেয়াপ্ত করে কয়েক হাজার কোটি টাকার সম্পদ তার রক্ষা করা হলো, এটাও হতে পারে। এগুলো সব এই ভিতরের খবরগুলো আমরা জানি না, এই ভিতরের খবরগুলো আমাদের কাছে আসে না, যে আসলে বর্তমান সরকার প্রধান এবং বর্তমান যারা দায়িত্বে আছে তারা তার ব্যাপারে কি ভূমিকা নিচ্ছে বা কি করতেছে, তাকে কি আসলে প্রোটেকশন দিচ্ছে অন্য উপায়ে, নাকি তাকে আসলেই সত্যিকারের এই দুর্নীতি, এই এই এত বড় কারাপশনের তাকে শাস্তি দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এটা আমাদের সামনে কিন্তু আমরা যে আমরা আলোচনা করি এমনি নিউজ পেপার এমনি এগুলো দিয়ে করি, কিন্তু অ্যাকচুয়ালি ইনসাইড ইনফরমেশন যদি না থাকে তাহলে আমরা বুঝতে পারবো না। এতটুকু অন্তত বুঝতে পারি যে ইয়েস, সরকারের সাথে তার বনিবনা হয় নাই, অথবা ঠিক আছে সরকার তাকে আর চাচ্ছে না, ছুঁড়েই ফেলে দিল, এরকম কিছু একটা হয়েছে। না হলে তো এটা এই পর্যন্ত আসতো না। এর আগেও এরকম কিন্তু নিউজ পেপারে রিপোর্ট আসছে এনআরবি কমিশনের হেডের নামে বা অন্য একজনের হেডের নামে, সেটা কিন্তু বেশি দূর আগায় নাই। অল্প দূর এগিয়ে দুর্নীতি দমন কমিশন নিজেরাই আবার পিছু হটছে এবং শেষ পর্যন্ত একটা মাডেল আপ অবস্থায় ওটা এই পর্যন্ত আগায় নাই যে পর্যন্ত বেঞ্জিরে লাগিয়েছে। অতএব এখানে যে একটা একাধিক অব্যবস্থা আসলে সরকারের একটা গণমাধ্যমে যখন এই রিপোর্টগুলি এসছিল বা এখনো আসছে, পাশাপাশি দেখা যাচ্ছে যে বিভিন্ন সম্পাদকীয় তো একাধিক সম্পাদক এই ধারণা বা মত প্রকাশ করেছেন যে সরকার একটা প্রচ্ছন্ন একটা মেসেজ কিন্তু প্রশাসনে কর্মরত কর্মকর্তাদেরকে দিতে চাচ্ছেন যে সরকারের পক্ষে কাজ করলে এই বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হওয়া যায়। এরকম একটা মেসেজও কি সরকার এর মধ্যে দিয়ে দিতে চাচ্ছে হতেই কিনা? পারে, হতেই পারে যে নেগেটিভ মেসেজ তো দিতেই পারে যে সরকারের পক্ষ থেকে, কিন্তু ওই মেসেজটার তো তাহলে দুইটা পার্ট আছে। একটা পার্ট বিয়ে করতে বলে সরকারের পক্ষে থাকলে এরকম করা যায়, আবার সরকার থেকে একটু সমস্যা হইলে এরকম ধরাও পড়তে হয়। এটাও তো তাহলে মেসেজ তো একটা না দুইটা। যারা রিটায়ার্ড তাদেরকে বুঝানো যে দেখো যে সম্পদ বানিয়েছো, আমাদের সঙ্গে যদি তোমার এখনো গুড রিলেশন না থাকে তাহলে বেনজির মতো অবস্থা কিন্তু হবে। ও মেসেজটা তো ওখানেও যেতে পারে। জি, অতএব জি। ওইটাকে আমি মনে করি না যে দিস ইজ সামথিং টু ডু সরকারের পক্ষ থেকে এই ধরনের, কারণ এই সরকার এবং এই সরকারের যে কার্যক্রম এবং যে বিভিন্ন বাংলাদেশের দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং যা এই বেনজিরের রিপোর্টে আসছে, এটা এত বেশি বেড়ে গেছে যে দেশে গুড গভর্নেন্স এর যে অবস্থা, এটা সূচকে যে এখন আমরা কোথায় নেমে যাচ্ছি, এটা এখন গ্রাজুয়ালি স্লিপারি স্লোপের মতো আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করাবে, এটা এখন ভাবা এবং এটা চিন্তা করা কঠিন। অনেক ধন্যবাদ ডক্টর কামরুল হাসান। আমরা যুক্তরাজ্য থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো থেকে উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নিতে চাই জনমতের সংবাদ শিরোনামটি। পর্দায় সেটি দেখে নিয়ে সেই বিষয়ে আমরা আলোচনা করার জন্য আপনার কাছে আবার ফিরছি। ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে। ফিলিস্তিনকে এবার আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিল ইউরোপের অন্যতম প্রভাবশালী তিন দেশ আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে। দেশ তিনটির মধ্যে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া। এর আগেই এই তিনটি দেশ এই স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল। এর প্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে ইসরায়েল। তারা স্পেনকে উদ্দেশ্য করে বলেছে মাদ্রিদ ইহুদিদের গণহত্যা করতে উস্কানি দিচ্ছে। ডক্টর কামরুল হাসান, আচ্ছা, এই যে আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল, আমার প্রথম প্রশ্ন হচ্ছে ফিলিস্তিন তো একটা স্বাধীন রাষ্ট্রই, এটাকে আবার মানে আবারও কেন আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি কেন উঠছে? না, তোমার তথ্য একটু ভুল আছে। ফিলিস্তিন কোনো স্বাধীন রাষ্ট্র নয়। প্রথম ফিলিস্তিন কোনো স্বাধীন রাষ্ট্র নয়। অর্থাৎ যখন ইসরায়েল ক্রিয়েশন করা হয় হুম। 19 সেই 17 এর ঘোষণার পরিপ্রেক্ষিতে 47 এ যখন ইসরায়েলের জন্ম হয়, তখন ওখানে কিন্তু ফিলিস্তিন কোনো আলাদা রাষ্ট্র ছিল না। ওই অঞ্চল কিন্তু কোনো স্বাধীন দেশ কোনোটাই ছিল না। ওই অঞ্চল এর আগে শাসিত হয়েছে অটোমানদের দ্বারা। অটোমানদের আন্ডারে ছিল। অটোমানরা যখন চলে যায় তখন ওই অঞ্চলটা হয়ে যায় ব্রিটিশ ম্যান্ডেটের আন্ডারে একটা অঞ্চল। জি। সেই অঞ্চলের মধ্যে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ক্রিয়েট করা হয়েছে। আর নন ইসরায়েল যেটুকুন, অর্থাৎ যাদেরকে আমরা ফিলিস্তিনি বলি, যাদেরকে আমরা আরব বলি, অর্থাৎ সেই আরবীয় অংশটুকুন তখন কিন্তু আর স্বাধীন, কারণ স্বাধীন তো শুধু ইসরায়েলকে করা হলো। আর এই অঞ্চলটা থাকলো আলাদাভাবে। কারণ এরা ইসরায়েলের সাথে গেল না বা ইসরায়েল এর সাথে ওই প্রস্তাবে যায়নি। অতএব এই অঞ্চলটা থাকলো এরকম অবস্থায়। যখন কিন্তু প্রবলেম, আমি বলতে চাচ্ছি যে ব্রিটিশ বা অটোম্যানদের, যখন অটোম্যানরা এই অঞ্চলটি অধিকৃত করেছিল তখনও তো এই অঞ্চলটা অনেকটা স্বায়ত্তশাসিতই অঞ্চল ছিল।
হ্যাঁ, স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল। কিন্তু অটোমানদের আন্ডারে এরা স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল, স্বাধীন নয়। আচ্ছা, ব্রিটিশরা যখন নিল, ব্রিটিশরাই তাদের এটা করে ম্যান্ডেট। ব্রিটিশ ম্যান্ডেটের আন্ডারে তারা ইসরায়েলকে স্বাধীন ঘোষণা করে, ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র ঘোষণা করে, বাকি যে ল্যান্ড থাকলো এই ল্যান্ড যারা ওখানে আছে তারা তাদের ব্রিটিশ ম্যান্ডেটের আন্ডারে তারা হয়ে গেল অনেকটাই স্টেটলেস। তাদের কোনো আলাদা রাষ্ট্র নাই, কিন্তু তারা ওখানে ম্যান্ডেটের আন্ডারে বাস করে। যখন প্রবলেমটা একেবারে সাংঘাতিক খারাপ হয়ে গেল, তখন 93-তে জিমি কার্টার সম্ভবত, আমার যদি মেমোরি নেয়, তখন সেই সময়ে চেষ্টা করা হলো যে এই ইসরায়েলের এই দীর্ঘ অকুপেশন সলিউশন এর একটা সমাধান হচ্ছে বাকি যেটুকুন আছে, যেটাকে আমরা ফিলিস্তিন বলি, এই ফিলিস্তিনিকেও আলাদা রাষ্ট্র বানানো, যেটাকে আমরা সারা দুনিয়াতে টু স্টেট সলিউশন হিসেবে আখ্যায়িত করি। নরওয়ে ওয়াজ দ্য স্পন্সর, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, কিন্তু জি, নরওয়ে স্পন্সর করে অসলোতে এই টু স্টেট সলিউশনের করা হয়, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি যেখানে ইসরায়েলের প্রাইম মিনিস্টার সম্ভবত আইজাক রেবিন এবং আরাফাত মিলে সেখানে হ্যান্ডশেক করে পিএলও লিডার, আমেরিকার জি, প্রেসিডেন্টের সাথে করে 2 স্টেট সলিউশনটা করা হয়। অতএব ফিলিস্তিন আলাদা রাষ্ট্র ছিল না। এই করার পরে এটাকে স্বীকৃতি দিতে আবার বিরোধিতা করা হয়। কেন? বলা হয়ে থাকে যে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য যা দরকার কিছুই নাই। অতএব রাষ্ট্রটা একটু গঠিত হোক, রাষ্ট্রটার কাঠামো গঠিত হোক, না হলে এটা কোনো রাষ্ট্র হিসেবেই টিকবে না। কারণ ইসরায়েল যে শক্তিশালী, পাওয়ারফুল, নিউক্লিয়ার ইত্যাদি ইত্যাদি, এর পাশে এই যে আমরা দেখতে পারি গাজার, ওয়েস্ট ব্যাংক, এটা কিসের রাষ্ট্র? তো তখন আস্তে আস্তে এটাকে রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল, যদি আমরা বলে থাকি, কিন্তু আসলে ছিল না। আসলে ওই এটাকে তো তখন মিউচুয়ালি একটা করে এটাকে চেষ্টা করা হচ্ছিল করার জন্য, বা থেকেও যদি থাকে কোনো প্র্যাকটিক্যাল পদক্ষেপ তারপর থেকে আমরা গ্রহণ করতে দেখি নাই। এখন যেহেতু সিচুয়েশন, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সারা দুনিয়ার ওপিনিয়ন তৈরি হয়েছে, এই জন্য যে সমস্ত রাষ্ট্রগুলো তখন থেকেই সিম্প্যাথাইজ ছিল, তারা এখন গ্রাজুয়ালি এই রাষ্ট্রকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া শুরু করে দিয়েছে। এবং তাহলে আমার মনে হয় প্রশ্ন জায়গাটা এখন কিন্তু স্বাভাবিক। তাহলে তাহলে কি রাজনৈতিকভাবে ইসরায়েলের পরাজয় ঘটছে? রাজনৈতিকভাবে অবশ্যই, যদি এই 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 সিম্বলিক ঘোষণা যদি আরো কান্ট্রি থেকে আসতে থাকে এইভাবে, অবশ্যই ইসরায়েলকে এটা তার যে স্ট্যান্ড সেটা বলতেছে সেখান থেকে তার সরে আসতে হবে, এবং এটা সে নিজেই যেমন কোনো এক বোধহয় নেতানিয়াহু আজকে বোধহয় কোনো একটা করেছে, কি বলে, সবকিছু অস্বীকার করে, কিন্তু আজকে কোনো একটা জিনিস বোধহয় স্বীকার করেছে যে এটা ভুল হয়েছে, এরকম আর কি। তো এই রাষ্ট্রগুলোর এই স্বীকৃতির একটা মূল্য আছে এখন এই সিচুয়েশনে, যদিও ইফেক্টিভ কিছু নাই, মানে যে সব রাষ্ট্র যদি বলে যে ফিলিস্তিনি একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, আমরা স্বীকৃতি দিলাম, একটা স্বাধীন রাষ্ট্রে যা হচ্ছে, ইসরায়েল যা করতেছে, দুনিয়ার কোন স্বাধীন রাষ্ট্রে কি এরকম করা সম্ভব? কিন্তু না, এর একটা সিগনিফিকেন্স আছে, ইউর রাইট। যদি আরো রাষ্ট্র এই নরওয়ে এবং আয়ারল্যান্ড আর স্পেনকে অনুসরণ করে যদি ইউরোপের আরো রাষ্ট্র স্বীকৃতি দিতে থাকে, যেমন মাল্টা স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা রয়ে গেছে, বেলজিয়াম স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা রয়ে গেছে, তারপরে স্লোভাকিয়া স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা রয়ে গেছে, তারপরে স্লোভেনিয়া স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা রয়ে গেছে, এরকম যদি হতে থাকে, তাহলে ইসরায়েলের, ইউর পয়েন্ট ইজ অ্যাবসলিউটলি ভ্যালিড, ইসরায়েলের ইসরায়েলের জন্য পরাজয় আমি বলবো না, তবে ইসরায়েলের জন্য ব্যাকফুটে যেতে হবে। ইসরায়েলকে নতুন করে চিন্তা করতে হবে যে এইটা সে কিভাবে সামলাবে, এবং ইসরায়েলের জন্য এক ধরনের এটা পরাজয়ই বলতে পারি আমরা, যে তার এই পলিসিতে সে কিন্তু চাচ্ছে না যে কেউই স্বীকৃতি দিক তাকে। এখন ফিলিস্তিনের রাষ্ট্রের কোনো স্বীকৃতির প্রয়োজন নাই। কেন? সে বরং উল্টা বলতেছে যে হামাস যা করেছে 7ই অক্টোবর, তাদের কোনোভাবেই ফিলিস্তিন রাষ্ট্রের আর কোনো স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না। অতএব এখানে ইসরায়েলের এই ঘটনা যদি আরো ঘটতে থাকে, লাইন দিয়ে অন্য রাষ্ট্র যদি ফিলিস্তিনিকে, যেমন জাতিসংঘের আমরা জানি যে ভোট হয়েছে, সেখানে ওভারহেলমিংলি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে ঘোষণার জন্য বলা হয়েছে। জি, অনেক এইসব ধন্যবাদ ক্ষেত্রে যদি এটা ডক্টর ঘটে থাকে, কামরুল হাসান। আমরা পরবর্তী জি সংবাদটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটি নিয়ে আবার বিশদভাবে আলোচনার জন্য আপনার কাছে ফিরব। চলতি বছরের প্রথমে আমরা পর্দায় সংবাদ শিরোনামটি দেখে নিতে চাই। চলতি বছরের প্রথম 5 মাসেই ছোট নৌকায় চেপে বিপজ্জনক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আশ্রয় প্রার্থীদের যুক্তরাজ্যে পৌঁছানোর রেকর্ড হয়েছে। গত শনিবার দেশটির সরকারের প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়েছে, এবছরে এখন পর্যন্ত 10,000-এরও বেশি আশ্রয় প্রার্থী ছোট নৌকায় করে ব্রিটেনে পৌঁছেছে। 4 জুলাই সাধারণ নির্বাচনের আগে অভিবাসীদের ক্রমবর্ধমান ঢলের এই পরিসংখ্যান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই যে ডক্টর কামরুল হাসান, আপনার কাছ থেকে আর জানতে চাবো, এই যে জি জি এই বিপুল সংখ্যক লোক যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইউকেতে প্রবেশ করছে এবং তার প্রেক্ষিতে যে রুয়ান্ডা যে আইনটি পাশ করা হয়েছে, অর্থাৎ আশ্রয় প্রার্থীদেরকে রুয়ান্ডা তে প্রেরণ করা হবে, এই বিষয়ে কি ব্রিটেন কতটা আসলে সফল হতে পারবে? বিশেষ করে নির্বাচনের আগে এটি যদিও ঋষি সুনাকের একটি এজেন্ডা ছিল যে তিনি ক্ষমতায় গেলে পরে এই কাজটি করবেন, তিনি কি সফলভাবেই সেটি করতে পেরেছেন? সফলভাবে অবশ্যই করতে পারেন নাই, কিন্তু এই দেশের ইলেকশন যেহেতু ঘোষণা হয়ে গেছে, ইলেকশন একটা মেজর এজেন্ডা হচ্ছে এই দেশের বিশেষ করে কনজারভেটিভ ভোটারদের মধ্যে, ব্রিটিশ সাধারণ ভোটারদের মধ্যে এই যে ব্রিটেনে এই সমস্ত নৌকায় চেপে বিশেষ করে আশ্রয় প্রার্থীদের, অ্যাসাইলাম সিকারদের যে ঢল, এইটাকে যে কোনোভাবেই হোক কনজারভেটিভ গভর্নমেন্ট যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে সে এই নির্বাচনে বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হবে, কোনো সন্দেহ নাই। কারণ এটা একটা বড় ধরনের ইস্যু। এবং আমরা জানি রুয়ান্ডাকে কেন্দ্র করে সে এক ধরনের বিরাট ফাঁসে পড়েছে। রুয়ান্ডাকে ১ম ইয়ে হয় নাই, তারপরে আবার করেছে। আবারও এখন যেটা দাঁড়িয়েছে যে সে প্রতিশ্রুতি যা, যা দিয়েছিল একটাও রাখতে পারে নাই এবং রুয়ান্ডা শেষ পর্যন্ত তার সরকারের আমলে কিছু হচ্ছে না। যদি এক্সিকিউশন হয়ও সেটা হবে পরবর্তী সরকারের, এবং যার জন্যই সে তার এজেন্ডাতে বলেছে যে, "আমি যদি নির্বাচিত না হই তাহলে কিন্তু রুয়ান্ডাতে আর আশ্রয় প্রার্থীরা যাচ্ছে না।" এ ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তো এটা একটা তো অনেক দিনের ইস্যু, অনেক দিনের ইস্যু। বিশেষ করে নর্থ আফ্রিকা থেকে তারপরে অন্যান্য ইয়ে থেকে যেভাবে ইংলিশ চ্যানেল দিয়ে অ্যাসাইলাম সিকাররা বিভিন্ন জায়গা থেকে আসতেছে, এটা ব্রিটেনের সত্যিকার অর্থেই যদি আমরা সাধারণ ইয়ে বলি, আ পাবলিক অপিনিয়ন বলি, তাহলে এটার এগেইনস্ট এ সাংঘাতিকভাবে। তো এই পাবলিক অপিনিয়ন কে যদি গুরুত্ব না দিয়ে যদি এটাকে ট্যাকেল করার যে পাওয়ার এবং ট্যাকেল করার যে ক্ষমতা, সেটা যদি কোন সরকার আসলে ব্যর্থ হয়, তাহলে তার ইলেকশনের জন্য বড় ধরনের আ প্রবলেম এখানে রয়ে গেছে। যার কারণে এটা আমার মনে হয় যে আমরা যে সমস্ত ইস্যু নিয়ে এখানকার জুন মাসে যে ইলেকশন ঘোষণা হয়েছে, জুনেই তো বোধহয় না জুলাইতে, জুনে বোধহয়। জুলাইয়ের ৪ তো তারিখে, জি। জুলাই থাকতে সরি। যে ইলেকশন ঘোষণা হয়েছে, এটা ভেরি ইম্পোর্টেন্ট একটা নিউজ যে, যে সমস্ত এজেন্ডাতে ভোটাররা ডিসাইড করবে, আজকে যেমন ফিলিস্তিন ইস্যু আলোচনা হলো, এটার ক্ষেত্রে বড় ধরনের বিভিন্ন জায়গায় এবং আমার ধারণা প্রায় ৪০-৫০ টা আসন নির্ধারণ করবে হচ্ছে এই ফিলিস্তিনি ইস্যুতে কোন দল কি ভূমিকা রেখেছে। ১, ২ নম্বর হচ্ছে সেকেন্ড ইম্পোর্টেন্ট হচ্ছে এই অ্যাসাইলাম সিকার এবং অ্যাসাইলাম সিকারদের এই ইস্যু হচ্ছে একটা বড় ইস্যু, যেটা এই জুলাইয়ের ইলেকশনকে সাংঘাতিকভাবে এফেক্ট করবে। সেটা লেবার হোক আর সেটা কনজারভেটিভ হোক। এবং লেবারকেও এখানে সরে আসতে হয়েছে। লেবার ১ম দিকে লিবারাল হইলেও লেবারকেও এখন বলতে হচ্ছে যে, "না, কনজারভেটিভ যেখানে ব্যর্থ হয়েছে, আমরা এখানে সফল হব। আমরা অ্যাসাইলাম সিকারদেরকে কোন রকম ইয়ে করব না" ইত্যাদি, ইত্যাদি। যদিও লেবারের পলিসি কনজারভেটিভ থেকে ডিফারেন্ট। অতএব এটা কিন্তু সেকেন্ড এই একটা এই ইলেকশন টরি এজেন্ডা। সরকারের প্রায় ৭০ জনেরও বেশি বর্তমানে নির্বাচিত এমপি, তারা কিন্তু এই ৪ জুলাই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে তারা পার্টিসিপেট করছে না, তারা প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে না, তারা সরে দাঁড়াচ্ছে। এটি কি ঋষি সুনাকের জন্য কিংবা কনজারভেটিভ বা টরি সরকারের একটা বড় ধরনের বিপর্যয় কিনা, অথবা অফ নিজেদের কোর্স রাজনৈতিক ঋষি দলের সুনাক ভিতরে একটা কোন্দল রয়েছে কিনা? আসলে তো ঋষি সুনাক কোন পপুলার লিডারও না, কোন ক্যারিজমেটিক লিডারও না। আমরা জানি। এটা তো সবাই জানি। বরিস জনসন যেমন একটা মানে ক্যারিসমেটিক বলি আর আ মানে ইয়ে বলি আরকি যে হি ওয়াজ এ ডিফারেন্ট কাইন্ড অফ লিডার। কিন্তু ঋষি সুনাক তো আসলে একেবারেই মানে হেডমাস্টার মার্কা, যেটা আমরা আমাদের দেশে অনেক সময় বলে হেডমাস্টার মার্কা আরকি ইয়া। তার কোনো ক্যারিশমা নাই। এবং এই ক্যারিশমা না থাকার কারণে সে মেবি ভালো অর্থনীতি চালাতে পারে, মেবি ট্রেজারের যে ভালো ছিল। কিন্তু এই ক্যারিশমা না থাকার কারণে কনজারভেটিভ ভোটারদের মধ্যে এই সমস্ত এমপিরা মনে করতেছে, আমি একটা নিউজ পড়লাম, এনালাইসিস পড়লাম, এই সমস্ত এমপিরা মনে করতেছে যে এই নির্বাচনে তারা জিতবে না। এবং ঋষি সুনাকের এই নির্বাচনের ডেট ইয়ে করে ঋষি সুনাক যে অ্যাডভান্টেজটা গ্রহণ করে 4th অফ জুলাই নির্বাচন ঘোষণা করেছে, তারা মনে করে না যে এই অ্যাডভান্টেজ ঋষি সুনাক যেটা বলেছে এইটাই ডিসঅ্যাডভান্টেজ। অর্থাৎ ঋষি সুনাক মনে করতেছে যে যখনই ইনফ্লেশন রিপোর্ট, অর্থনীতির কিছু, কিছু ভালো পয়েন্ট আসছে, সে এটাকে ক্যাপিটালাইজ করে বলবে যে, "দেখো আমি বলছিলাম যে অর্থনীতিকে আমি ইয়ে করছি, অর্থনীতির ফুটিয়ে কিন্তু আমি নিয়ে আসছি।" এবং এইজন্য কিন্তু সময় আমরা বেশি কিন্তু নাই। দেখেছি যে গত মে মাসে যে আপনার মেয়র নির্বাচন হয়ে গেল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে লেবার প্রার্থীদের জয় জয়কার হয়েছে প্রায় সারা হ্যাঁ, কারণ ইউকে কারণ জুড়েই। ইভেন আমাদের লন্ডনে তো একেবারে সব জায়গায় বলল টাইট কম্পিটিশন হবে, অমুক হবে, তমুক হবে। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত যেগুলো মেইন ইস্যু, সেই ইস্যুতে কনজারভেটিভদেরকে লন্ডনের ভোটাররা আর বিশ্বাস করে নাই। শেষ পর্যন্ত সাদিক খান ৩ বার, 3rd টাইম ১ম
মেয়র হওয়ার এই এই সুযোগ সাদিক খান পেল আর কি। সাদিক খান যে খুব একেবারে তা নয়, কিন্তু কিন্তু কনজারভেটিভের ব্যর্থতা, কনজারভেটিভের এই সমস্ত পলিসির ব্যর্থতা, এটা কিন্তু সাদিক খানকে মোর জনপ্রিয়তা দিয়েছে, যেটা আমরা আমরা লক্ষ্য করব ইলেকশনে। ডক্টর কামরুল হাসান, আমরা বাংলা পোস্টের শিরোনামটি দেখে নিয়ে আবার ফিরছি আপনার কাছে আলোচনা করার জন্য। থ্যাংক ইউ। আমরা পর্দায় দেখে নিতে চাই বাংলা পোস্টের সেই শিরোনামটি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, 37.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, 35,000 বাড়িঘর বিধ্বস্ত। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেশের 37,58,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। তিনি বলেন, এছাড়াও প্রায় 35,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 1,14,900 ঘরবাড়ি। ডক্টর কামরুল হাসান, গত সোমবার 27 মে থেকেই কিন্তু এই ঘূর্ণিঝড় বাংলাদেশে শুরু হয়েছে, অর্থাৎ বাংলাদেশের উপকূল পার হয়ে বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 37 লক্ষ মানুষ, 37 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই বাংলা পোস্ট তারা বলছে 10 জন, কিন্তু আরেকটি সংবাদপত্র আমি দেখেছি যে প্রায় 14 জনেরও বেশি নিহত হয়েছে বলে শেষ খবর পাওয়া গেছে এবং কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে এই সংখ্যা আরও বেশি বাড়তে পারে এবং কয়েক হাজার মানুষ কিন্তু আহত হয়েছেন। এই যে বাংলাদেশের যে দুর্যোগ ব্যবস্থাপনাগুলো, এবং আমরা দেখেছি যে প্রায় 35,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, তাতে 1,14,000-এরও বেশি মানুষ ফসলি জমি সহ বিভিন্নভাবে সহায় সম্বল হারিয়েছে। এই যে আমরা প্রায় দেখি যে ঘূর্ণিঝড় যে ত্রাণ কেন্দ্রগুলি খোলা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়, বাংলাদেশে 90 পরবর্তী সময় বিশেষ করে দেখা গেছে যে এই যে আশ্রয় কেন্দ্রগুলি খোলা হয়েছে, কিন্তু এইবার এই উপকূলীয় অঞ্চলের মানুষজনগুলি কেন আশ্রয় কেন্দ্রে গেলেন না? আসলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমাদের তো উপকূলীয় অঞ্চলে বিভিন্ন সময়ে বছরে একবার দুইবার বিভিন্ন এলাকাতে কম বেশি ইন্টেন্সিটির এই ধরনের মানে আমরা দেখে থাকি আর কি। এবং এক সময় তো আমরা যখন উড়ির চর, তারপরে অন্যান্য বড় বড় যে সমস্ত 1970 ইলেকশনের আগে যে নভেম্বরের যে হয়েছিল, ব্যাপক তখন তো এত টেকনোলজি ছিল না, তখন মানুষকে বললেও মানুষ আসতো না, যার কারণে অনেক বেশি ক্ষয়ক্ষতি হতো। ইদানিং টেকনোলজির কারণে এই ঘূর্ণিঝড় তো ন্যাচারাল, আমরা জানি ইভেন আমেরিকার মতো উন্নত কান্ট্রিতেও এগুলো বিভিন্ন সময় আঘাত করে, বিভিন্ন উপকূলে আমরা দেখে থাকি আর কি। সমস্যাটা আমাদের দেশের যেটা হয় সেটা হলো যে যেটা আমি এর আগে আমাদের যারা অনেক বন্ধু বান্ধব এই ঘূর্ণিঝড় এলাকাতে দায়িত্ব পালন করেছে, সেটা হলো যে আমরা প্রথম থেকে এই ঘূর্ণিঝড়গুলোকে ভালো করে মনিটর করে গুরুত্ব দিই না, কোনটা কতটা ইন্টেন্সিটি, কতটা ক্ষতি হতে পারে, সেই অনুযায়ী যে ব্যবস্থাপনা এবং সেই অনুযায়ী যে অর্থাৎ প্রিপারেশন, দুর্যোগের জন্য প্রিপারেশন, সেটা আমাদের সবসময় কম থাকে। এবং যার কারণে একটা জিনিস আমাদের অন্যান্য জায়গাতে, যেমন আমেরিকাতে এরকম বাড়িঘর বিধ্বস্ত, এরকম এত লক্ষ মানুষ আক্রান্ত ক্ষতিগ্রস্ত এগুলো হয়, কিন্তু আমেরিকাতে সবসময় দেখা যাবে যে মানুষ জীবনহানির সংখ্যাটা খুবই কম হয়। এই কিন্তু আমাদের দেশে দেখা যাবে যে এই রিপোর্ট তো আগের, কিন্তু আসলে মানুষ, আমি বিকালের নিউজে দেখেছি, এনটিভির নিউজে দেখলাম 32 জন 32 জন। মারা গেছে। এইটা আরো বাড়বে, ঠিক আছে, কিন্তু এই যে আমাদের যে কথাটা ইম্পর্টেন্ট কথা বলছে যে ব্যবস্থাপনা কেন্দ্র কিন্তু গড়ে উঠছে উপকূলে, কিন্তু এখন অনেক ব্যবস্থাপনা কেন্দ্র আছে, আশ্রয় কেন্দ্র আছে, কিন্তু এইগুলোকে প্রমোশন করে এইগুলোকে ব্যাপকভাবে লোকদের সামনে ওই সময়ে যে অ্যালার্ট জারি করা হয়, তাদেরকে সতর্ক করা হয়, অ্যাওয়ে করে এদেরকে নিয়ে আসা, যাতে এইসব বিষয়ে রয়েছে ব্যাপক ব্যর্থতা আমাদের, যে আমরা লোকদেরকে এইসব, আমাদের লোকদেরও সমস্যা আছে, আমাদের লোকেরাও অনেক সময় যখন একেবারে বিপদ সংকেত 9-10 দেওয়া হয়, এরা মনে করে যে না কিছু হবে না, এমন কেমন না, অনেকে চিন্তা করে যে তাদের সহায় সম্বল রয়েছে, বাড়িঘর রয়েছে, যদি তারা বাড়িঘর ছেড়ে যায় তাহলে সেখানে ডাকাতি হতে পারে, এগুলি মানুষ নিয়ে চলে যেতে পারে। ওই যে এডুকেশন তো নাই এখানে, এজন্য দুর্যোগ ব্যবস্থাপনার সবচেয়ে হচ্ছে ইনফরমেশন। তাদেরকে করা উচিত যে টাকা পয়সা বাড়িঘর তো সবকিছুই থাকবে না, তুমি নিজেই যদি না থাক, অতএব এই ব্যবস্থাপনা এই ধরনের ইনফরমেশন, এই ধরনের অ্যাওয়ারনেস, এই ধরনের করে তাদেরকে এইসব জায়গাতে আনতে হয়, যেটা ক্ষেত্রে আমাদের ব্যর্থ রয়েছে। 1 2 নম্বর হচ্ছে যে সেকেন্ড ব্যর্থতা আমাদের দেশের জন্য এই সমস্ত গুণে, যে এই যে ক্ষতিগ্রস্ত, ক্ষতি হবে কিন্তু সেটাকে কমিয়ে আনার জন্য বাড়িঘর হোক, তারপরে গবাদি পশু, এগুলোকে কমিয়ে আনার জন্য যে প্রিপেয়ার এবং কমিয়ে আনার জন্য যে ব্যবস্থাপনা, এইটা আগে থেকে সুন্দরভাবে এইটা করা আমাদের দেশে সব সময় আমরা দেখি যে ওই যে আমাদের যে গুড গভর্নেন্স, বিভিন্ন ক্ষেত্রে যে গুড গভর্নেন্সের এটা একটা মন্ত্রণালয়, এই মন্ত্রী এবং তার লোকেরা
যে এটা আগে প্রিপেয়ার হলো কিনা এটা পরবর্তীতে আর দেখা হয় না। যেমন এই ঘূর্ণিঝড় হয়ে যাবে, মানুষ মারা যাবে এভাবে। কিন্তু যদি সত্যিকার অর্থে না, এইটা পর্যবেক্ষণ করা হতো, পর্যালোচনা এমনও করা হতো। দেখেছি যে মিডিয়াতে বিভিন্নভাবে আসছে এবং এটি হ্যাঁ আজকে কালকের মিডিয়াগুলিতেই আসছে যে মানুষ ঘূর্ণিঝড় দেখার জন্য কক্সবাজার বেড়াতে যাচ্ছে। এই যে যে ধরনের একটা বড় ধরনের মানে ইয়ে যে মানে জ্ঞানের এত অল্পতা, এত মানে সতর্কতা এবং এত এইসব জিনিসের যাকে বলে ঘূর্ণিঝড়ের সময় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ঘটে হলো ইন্টিগ্রেটেড ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেটা সারা দুনিয়াতে এখন ইউজ করা হয়। আমরা যখন কম্পিউটার ইয়ে করি, জিআইএস দিয়ে ইয়ে করি, ইন্টিগ্রেটেড ব্যবস্থাপনাটা যে এমন ভাবে ইন্টিগ্রেটেড ইয়ে করা হয় যে ৩টা উদ্দেশ্যকে সামনে নিয়ে, একটা হচ্ছে প্রথম উদ্দেশ্য হলো যে একজন মানুষের জন্য মারা না যায়, হোক স্থাপনার ক্ষতি হোক, গবাদি পশু মরে যাক, বাড়িঘর বিধ্বস্ত হোক, কিন্তু একজন মানুষের জন্য মারা না যায়। এইটা হলো জন মানে ইয়ের স্বার্থে প্রথম থাকে, যেটা আমেরিকাতে আমরা দেখি যে মানুষ একজন মারা গেছে, ৫ জন মারা গেছে, এটা হলো বড়। তাহলে প্রথম হলো এটা। সেকেন্ড হলো এই সমস্ত সম্পদ রক্ষা, এবং সম্পদ রক্ষার মধ্যে বাড়িঘরের সম্পদ রক্ষার মধ্যে গবাদি পশু রয়েছে, সম্পদ রক্ষার মধ্যে মাছ রয়েছে, কত কিছু রয়েছে। এই সম্পদগুলোকে কিভাবে কোনটাকে কোথায় প্রোটেকশন দেওয়া যায়, এই যে টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন প্রিপারেডনেস প্ল্যান, এইটাতেই হচ্ছে আমাদের দেশের লোকদের সবচেয়ে বড় ব্যর্থতা। এবং এই ক্ষেত্রে আমরা উন্নতি করিনি যে একদম তা বলবো না। এটা অনেক 70 ঘূর্ণিঝড়ের ধন্যবাদ। যে ক্ষয়ক্ষতি, জি, অনেক তাই না, ধন্যবাদ। উড়িষ্যার যে ক্ষয়ক্ষতি, তার চেয়ে অনেক উন্নত হয়েছে ডেফিনিটলি। কিন্তু যে উন্নত হয়েছে এর চেয়ে আরো অনেক উন্নত হওয়া সম্ভব ছিল, এখনো সম্ভব। সেই জি, অনেক ক্ষেত্রে হচ্ছে ধন্যবাদ আমাদের ডক্টর কামরুল হাসান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আরও একটি অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে আমাদের সাথে পাবো। দর্শক, এতক্ষণ আপনারা যারা সঙ্গে ছিলেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে প্রতি মঙ্গলবার দ্য প্রেস অনুষ্ঠানটি রাত ৮টা থেকে ইসলাম চ্যানেল বাংলা অনুষ্ঠিত হয়। আমরা বাংলাদেশ এবং যুক্তরাজ্য থেকে প্রকাশিত সংবাদপত্রের উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে আমরা আলোচনা করি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী দ্য প্রেস অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।